সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো এস্টিমেশন অফ এল এসকর্বিক অ্যাসিড বাই অক্সিডেশন রিডাকশন টাইট্রেশন মেথড এই এক্সপেরিমেন্ট সম্পর্কে। প্রথমে শুরু করা যাক প্রিন্সিপাল দিয়ে। প্রিন্সিপালটি হচ্ছে যে এল এসকর্বিক অ্যাসিড, যেটা আমরা ভিটামিন সি বলছি, এটা স্ট্রং রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে এবং এটা রিডিউস করবে ডাইকে। ডাই হচ্ছে 2,6 ডাইক্লোফিনল ইন্ডোফিনলকে, এবং এটা একটা স্টয়কিউমেট্রিক রিয়াকশান, অর্থাৎ দুই সাইডেই প্লাস মাইনাস অর্থাৎ সমান সংখ্যক অণু থাকবে। আমরা একটু যদি খেয়াল করি, আমরা এই সাইডে রাইট সাইডে আমরা দেখতে পারবো যে এল এসকর্বিক অ্যাসিড, যেটি হচ্ছে আমরা বলছি রিডিউসিং এজেন্ট, সেটি আসলে অক্সিডাইজড হয়ে এল এসকর্বিক অ্যাসিড হবে, এবং যেটা অক্সিডাইজিং এজেন্ট অর্থাৎ যে কালার রিয়েজেন্টটা, যে ডাইটা 2,6 ডাইক্লোফিনল ইন্ডোফিনল, সেটা আসলে রিডিউসড হবে। আমরা যদি একটু বিক্রিয়ার দিকে খেয়াল করি, আমরা দেখব এসকর্বিক অ্যাসিডটা ডিহাইড্রো এসকর্বিক অ্যাসিড হয়েছে, অর্থাৎ এটি ডিহাইড্রো এসকর্বিক অ্যাসিড হয়েছে, অক্সিডাইজড হয়েছে, অর্থাৎ এটি অক্সিডাইজড হয়েছে কারণ দুটি ইলেকট্রন ত্যাগ করেছে এবং দুটি প্রোটন ত্যাগ করেছে। পক্ষান্তরে আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা দেখব যে 2,6 ডাইক্লোফিনল ইন্ডোফিনল, যেটি অক্সিডাইজিং এজেন্ট হিসেবে আছে, সেটি আসলে দুটি ইলেকট্রন এবং দুটি প্রোটন গ্রহণ করেছে। দুটি ইলেকট্রন প্রোটন গ্রহণ করার কারণে সেটি আসলে রিডিউসড হয়েছে। এটি হচ্ছে আসলে মেন প্রিন্সিপাল। এই পুরো বিক্রিয়াটা আসলে করা হয় অ্যাসিটিক অ্যাসিড বা মেটাফসফরিক অ্যাসিড সলিউশনের উপস্থিতিতে। কেন করা হয়? অ্যারোবিক অক্সিডেশন, ভিটামিন সি যাতে অ্যারোবিক অক্সিডেশনটা না হয়, সেজন্য এই পুরো প্রক্রিয়াটিকে আসলে মেটাফসফরিক অ্যাসিড সলিউশনের মধ্যে করা হয়। এবার আমরা যদি রিয়েজেন্টের দিকে তাকাই, আমরা প্রথমেই দেখব ডাই সলিউশন। ডাই সলিউশনটি মূলত 260 মিলিগ্রাম ডাই 2,6 ডাইক্লোফিনল ইন্ডোফিনল এবং 210 মিলিগ্রাম সোডিয়াম বাইকার্বনেট 1000 ml দিয়ে আমরা তৈরি করব। অর্থাৎ এই ডাই সলিউশনের দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে ডাই থাকবে 2,6 ডাইক্লোফিনল ইন্ডোফিনল, আর একটা থাকবে সোডিয়াম বাইকার্বনেট। এই দুটো আসলে এই ডাই সলিউশনকে অ্যালকালাইন কন্ডিশন তৈরি করবে। আর এই ডাই সলিউশন আমাদের মনে রাখতে হবে সবসময় থাকবে বুরেটে, অর্থাৎ আমরা যে টাইট্রেশনটা করব সেই টাইট্রেশনে বুরেটে থাকবে ডাই সলিউশনটা। এবার আমরা আসি মেটাফসফরিক অ্যাসিড সলিউশন কীভাবে তৈরি করব। মেটাফসফরিক অ্যাসিড সলিউশনের জন্য আমাদের মেটাফসফরিক এবং গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড লাগবে, এই এবং পার্সেন্টেজ হবে 3%, অর্থাৎ 3 গ্রাম 100 ml গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, অথবা 30 গ্রাম মেটাফসফরিক অ্যাসিড 1000 ml গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিডে আমরা ইউজ করব। তারপরে যদি আমরা এই গ্লাসিয়াল অর্থাৎ 3% যদি মেটাফসফরিক অ্যাসিড আমরা না পাই, তাহলে আমরা 5% অক্সালিক অ্যাসিড দিয়েও আমরা এই কাজটি করতে পারবো। এবার আসি স্ট্যান্ডার্ড এল অ্যাসকর্বিক অ্যাসিড সলিউশন কীভাবে তৈরি করব। স্ট্যান্ডার্ড এল অ্যাসকর্বিক অ্যাসিড তৈরি করার জন্য আমাদের 100 মিলিগ্রাম ক্রিস্টালাইন এল অ্যাসকর্বিক অ্যাসিড লাগবে এবং 1000 ml মেটাফসফরিক অ্যাসিড লাগবে। তার মানে আমরা যদি এটি পার্সেন্টে হিসাব করি, তাহলে 10% আমাদের অ্যাসকর্বিক অ্যাসিড হবে, এটি স্ট্যান্ডার্ড হবে, অর্থাৎ 10 মিলিগ্রাম ইন 100 ml মেটাফসফরিক অ্যাসিড সলিউশন। মনে রাখতে হবে যে স্ট্যান্ডার্ড যে আমরা গ্লুকোজটা আমরা স্ট্যান্ডার্ড যেই ভিটামিন সিটা নিব, সেই ভিটামিন সিটা অলওয়েজ থাকবে কনিক্যাল ফ্লাক্সে, আর আমাদের ডাইটা থাকবে অলওয়েজ বুরেটে, এটি আমাদের মনে রাখতে হবে। এবার আমরা প্রসিডিউরে আসি। আমরা 5 ml স্ট্যান্ডার্ড এল অ্যাসকর্বিক অ্যাসিড নিব, এটা হচ্ছে নোনের ক্ষেত্রে। তারপরে আমরা 5 ml কনিক্যাল ফ্লাক্সে নিব, নেওয়ার পর এটাকে আমরা টাইট্রেশন করব, অর্থাৎ ধীরে ধীরে আমরা বুরেটটাকে ওপেন করব। ওপেন করার পরে ড্রপ বাই ড্রপ পড়বে, যখন ড্রপ বাই ড্রপ পড়বে তখন এই যে ভিটামিন সিটা রয়েছে কনিক্যাল ফ্লাক্সে, সেটি আসলে রিডিউসড হয়ে যাবে, সেটি আসলে ডাইটাকে রিডিউসড করবে, ডাইটাকে রিডিউসড করে কালারলেস করবে। অর্থাৎ আমরা খেয়াল করব যে আমাদের যেই বুরেটে ডাইটা থাকবে অ্যালকালাইন কন্ডিশনে, সেটির আসলে কালার হচ্ছে ব্লু, আর সেটি যখন পড়বে তখন সেটি বিক্রিয়া করে ভিটামিন সির সাথে বিক্রিয়া করে কালারলেস হয়ে যাবে, এবং তারপরে একটা পর্যায়ে যখন সবগুলো ভিটামিন সি চলে যাবে তখন হালকা পিঙ্ক কালার হবে। আমরা যদি একটু খেয়াল করি ভালো করে, হালকা পিঙ্ক কালার আসবে। এই হালকা পিঙ্ক কালারটা যখন আসবে তখন আমাদের বন্ধ করে ফেলতে হবে, কারণ আমাদের বিক্রিয়ার গতির এটা এন্ড পয়েন্ট হিসেবে নির্ণয় করবে। তার মানে আমরা প্রথমেই দেখেছি যে যখন ডাই সলিউশনটা ছিল বুরেটে, সেটি নীল ছিল, এবং যখন সেটিকে আমরা আস্তে আস্তে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে একটু একটু করে ফোটায় ফোটায় আমরা যখন ভিতরে প্রবেশ করালাম, তখন আমরা দেখলাম যে এটা কালারলেস হয়ে গেল, অর্থাৎ ভিটামিন সিটা এই যেই ডাইটা আছে সেটাকে রিডিউসড করলো, অর্থাৎ এই ডাইটি এখন রিডিউসড ডাই হয়েছে। একটা পর্যায়ে যখন সবগুলো ভিটামিন সি শেষ, আর রিডিউসড করবার মতো কোনো ভিটামিন সি নেই, তখন আসলে এই ডাই সলিউশনটা এই অ্যাসিডিক মাধ্যমে যে কালারটা প্রদর্শন করে সেটা হচ্ছে পিঙ্ক কালার। তার মানে আমাদের যদি কোনো প্রশ্ন আসে যে আসলে এই ডাইটা বুরেটে নীল
এবং যখন কনিক্যাল ফ্লাক্সে পড়ছে তখন কালারলেস হচ্ছে ভিটামিন সির সাথে বিক্রিয়া করে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য রিয়াকশান সেটা আসলে পিঙ্ক কালার দিচ্ছে কেন? এর অ্যান্সারটা হচ্ছে যে ভিটামিন সি এস্টিমেশনের সময় যে আমরা ডাইটে ইউজ করি, সেই ডাইটে অ্যালকালাইন কন্ডিশনে ব্লু কালার হয়, অর্থাৎ যেটা অক্সিডাইজড হয়, এবং তারপরে যখন ভিটামিন সির সাথে বিক্রিয়া করে রিডিউসড হয় তখন সেটা কালারলেস হয়ে যায়, এবং সেটা অ্যাসিডিক মাধ্যমে সেটা পিঙ্ক কালার। তার মানে এই ডাইটা অ্যালকালাইন কন্ডিশনে হচ্ছে ব্লু কালার এবং অ্যাসিডিক কন্ডিশনে হচ্ছে পিঙ্ক কালার। এই জন্য আমরা যখন ডাইকে অ্যাড করি তখন ভিটামিন সির সাথে সেটি বিক্রিয়া করে রিডিউসড হয়ে যায়, রিডিউসড হয়ে সেটি কালারলেস হয়ে যায়, এবং ততক্ষণ পর্যন্ত রিডিউসড হয় যতক্ষণ পর্যন্ত ভিটামিন সি থাকে, এবং একটা পর্যায়ে যখন ভিটামিন সি শেষ হয়ে যায় তখন আসলে এই ডাইক্লোরোফিনল ইন্ডোফিনলকে রিডিউসড করার মতো আর কোনো ভিটামিন সি থাকে না। তখন আসলে এই ডাইক্লোরোফিনল ইন্ডোফিনল বা ডাইটা আসলে তখন অ্যাসিডিক মাধ্যমে পড়ে, এবং অ্যাসিডিক মাধ্যমে পড়ার কারণেই সেটা তখন পিঙ্ক কালারটা শো করে, এবং সেই পিঙ্ক কালারটাই আমরা মূলত দেখতে পাই। তখন আমাদের বিক্রিয়া শেষ। তারপরে আমরা এইভাবে তিনবার আমরা রিপিট করব, এবং আমরা একটা টেবিলে অবজার্ভ করব, টেবিলে আমরা এই ডাটাগুলোকে নিয়ে নিব। প্রথম অবজারভেশনে 5 ml আমরা এলএস করব, স্ট্যান্ডার্ড নিয়েছি, এটাকে আমরা এক্স ধরবো আমরা নোনের ক্ষেত্রে, অর্থাৎ স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে। ইনিশিয়াল বুরেট রিডিং, ফাইনাল বুরেট রিডিং দুটো থেকে আমরা বিয়োগ করব, বিয়োগ করে আমরা একটা ফাইনাল রিডিং পাবো। তারপরে আমরা ঠিক একইভাবে সেকেন্ড আরেকটা অবজারভেশন আমরা নিব, রিপিট করব, তারপর আরেকটা অবজারভেশন নিব, এবং এই তিনটে অবজারভেশন অর্থাৎ তিনটের আমরা ইনিশিয়াল ফাইনাল বুলেট রিডিংয়ে একটা মান আমরা পাবো। এই তিনটা মানের একটা মিন আমরা এখানে নিব, সেটাকে আমরা এক্স ধরছি, এটা নোনের ক্ষেত্রে। ঠিক একইভাবে আমরা আননোনের ক্ষেত্রে নিব। আননোনের ক্ষেত্রে আমরা আসলে এর কনসেন্ট্রেশনটা জানি না, এই কনসেন্ট্রেশনটাই আমাদের বের করতে হবে। ঠিক একইভাবে আমরা তিনবার নিব, এবং 5 ml করে আমরা এই আননোন সলিউশনটা আননোন ভিটামিন সিটা নিব। নেওয়ার পর আমাদের ইনিশিয়াল বুলেট রিডিং এবং ফাইনাল বুলেট রিডিং নিব, এবং এই ইনিশিয়াল ফাইনাল বুলেট রিডিংয়ের বিয়োগফল থেকে আমরা বুঝতে পারবো কতটুকু ডাই লেগেছে। এভাবে আমরা তিনবার করব। তিনবার করার পরে আমরা সেটা সেটার মিন বা গড় নিব। এভাবে আমরা, এটা হচ্ছে ওয়াই হচ্ছে আননোনের ক্ষেত্রে। এবার আমরা ক্যালকুলেশন আসি, কীভাবে আমরা আসলে এই ক্যালকুলেশনটা করব। আমরা ভিটামিন সি যখন এস্টিমেশন করি তখন প্রথমেই আমরা ভিটামিন সি স্ট্যান্ডার্ড বা নোনের ক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেশন করি। আমরা জানি 1000 ml আমরা আসলে 100 মিলিগ্রাম ভিটামিন সি নিয়েছিলাম। তার মানে 1 ml আমরা আসলে কতটুকু নিয়েছিলাম, 100/1000 মানে 0.1 আমরা মিলিগ্রাম আমরা ভিটামিন সি 1 ml নিয়েছিলাম। তারপরে আমরা 5 ml প্রথমে আমরা কাউন্ট নিয়েছিলাম, যদি আমরা মনে করতে পারি যে 5 ml এর জন্য তাহলে কতটুকু, 0.5 মিলিগ্রাম আমরা নিয়েছি। এবার আমরা ডাই সলিউশন আমরা কল্পনা করি। এবার ডাই সলিউশন এক্স ml ডাই আমার লেগেছিল এই 0.5 মিলিগ্রাম ভিটামিন সিকে প্রশমিত করতে। তার মানে আমার 1 ml ডাই আমার কতটুকু লেগেছে, 0.5/x ml ভিটামিন সিকে বা এল স্করবিক অ্যাসিডকে প্রশমিত করতে আমার এই পরিমাণ ভিটামিন ডাই লেগেছে। এখন আমরা যদি ওয়াই অর্থাৎ আননোন স্যাম্পলের দিকে এবার যদি আমরা খেয়াল করি, তার মানে 1 ml আননোন স্যাম্পলকে প্রশমিত করতে আমার ঠিক এই পরিমাণেই ভিটামিন সি লাগবে। তার মানে 0.5/x ml আমার এল স্করবিক লাগবে আমার 1 ml ডাইকে, অর্থাৎ আননোন ডাইকে বা 1 ml ডাইকে আমার প্রশমিত করতে। তার মানে আমার ওয়াইএমএল ডাই অর্থাৎ যেই আননোন আছে, যে ওয়াইএমএলকে আমার প্রশমিত করতে আসলে কতটুকু লাগবে, 0.5 ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স। তার মানে আমার এই পরিমাণটা লাগবে আমার ওয়াইএমএলকে, অর্থাৎ আননোন যে এমএলটা রয়েছে সেই পরিমাণ ডাইকে প্রশমিত করতে এই পরিমাণ ভিটামিন সি লাগবে, 0.5/x ইন্টু ওয়াই মিলিগ্রাম ভিটামিন সি লাগবে। এখন এই পরিমাণটা আসলে প্রয়োজন হচ্ছে 5 ml এর জন্য। তার মানে 100 ml এর জন্য আমার কতটুকু পড়বে, তার মানে 100 ml এর জন্য আমরা এটুকু হিসাব করব, নিচে 5 উপরে 100, কারণ এটি হচ্ছে 100 ml এর জন্য আমরা করলাম এত মিলিগ্রাম ভিটামিন সি লাগবে। এটা হচ্ছে আমাদের ফাইনাল ক্যালকুলেশন, মানে 0.5 গুণ ওয়াই হচ্ছে আননোন, অর্থাৎ যেটা আমাদের কনসেন্ট্রেশন বের করতে হবে, ইন্টু 100 ডিভাইড বাই এক্স হচ্ছে নোন বাই স্ট্যান্ডার্ড, যেটা আমরা আসলে জানি সেই সলিউশনের মাধ্যমে আমরা যেই আমি যদি প্রিভিয়াসলি দেখাই, এই ওয়াইটা হচ্ছে আননোনের জন্য যেটা পাবো এটা ওখানে বসিয়ে দিব, আর এক্সটা হচ্ছে নোনের জন্য আমরা যেই মিনটা পাবো সেটা আমরা বসিয়ে দিব, এটা হচ্ছে আননোনের জন্য। অর্থাৎ এখানে ওয়াইটা হচ্ছে আননোনের যে টাইট্রেশন করে যে ভ্যালুটা পাবো, আর এক্সটা হচ্ছে নোনের টাইট্রেশন করে যে ভ্যালুটা পাবো। আমরা এই ক্যালকুলেশনে বসিয়ে দিলে আমরা যে মানটা পাবো সেটি হচ্ছে আমাদের ভিটামিন সি, অর্থাৎ আমাদের সাপ্লাইড স্যাম্পল কী পরিমাণ ভিটামিন সি অ্যাবজর্ব করছে, তত মিলিগ্রাম পার্সেন্ট ভিটামিন সি অ্যাবজর্ব করেছে। এটি হচ্ছে আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন। এবার আমরা যদি একটু
দেখি আসলে ভিটামিন সি কীভাবে আসলে কাজ করে। আমরা জানি ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়। স্কার্বি রোগটি হচ্ছে যে দাঁতের মাড়ি দিয়ে রক্ত বের হয়। আসলে দাঁতের মাড়ি দিয়ে কেন রক্ত বের হয়? কারণ দাঁতের মাড়ির মধ্যে যেই প্রোটিনটা রয়েছে সেটা আমরা কোলাজেন প্রোটিন বলি। সেই কোলাজেনটা সাধারণত ফাঁক হয়ে যায়, অর্থাৎ তার টেক্সচারটা লুজ হয়ে যায়। এই লুজ হয়ে যাওয়ার কারণেই ভিতর থেকে আসলে ব্লাডটা বের হয়ে যায়। তাহলে এই কোলাজেনের এই যে টেক্সচারটা, এটা টাইট করা হয় কীভাবে? ভিটামিন সি আসলে এখানে কাজ করে। কীভাবে কাজ করে? পোস্ট ট্রান্সলেশন হাইড্রোক্সিলেশন হয়। তার মানে যখন কোলাজেনটা তৈরি হয় সেটা ফাংশনাল তখনও থাকে না, সেটাকে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনটা ট্রান্সলেশনের পরে, অর্থাৎ প্রোটিন তৈরি হওয়ার পরেও তার কিছু মডিফিকেশন প্রয়োজন হয়, সেটাকে আমরা হাইড্রোক্সিলেশন বলছি। হাইড্রোক্সিলেশনটা দুইভাবে হতে পারে, প্রোলিনটা হাইড্রোক্সি প্রোলিন হতে পারে, অথবা লাইসিনটা হাইড্রোক্সি লাইসিন হতে পারে। এই প্রোলিনটা হাইড্রোক্সি প্রোলিন হওয়ার ক্ষেত্রে একটা এনজাইম কাজ করে, যেটাকে প্রোলাইল হাইড্রোক্সিলেজ বলি। এবং এই লাইসিনটা হাইড্রোক্সি লাইসিন হওয়ার ক্ষেত্রে একটা এনজাইম কাজ করে, যেটাকে লাইসাইল হাইড্রোক্সিলেজ বলি। এই প্রোলিল হাইড্রোক্সিলেজ যখন কাজ করে তখন কোফ্যাক্টর হিসেবে ভিটামিন সিটা ভূমিকা রাখে। তার মানে প্রোলিনটা হাইড্রোক্সি প্রোলিন হচ্ছে, হাইড্রোক্সি প্রোলিন মানে একটা ওএইচ যুক্ত হচ্ছে, আর একটা ওএইচ যুক্ত হওয়ার কারণে যে টেক্সচারটা আছে কোলাজেনে সেই টেক্সচারটা টাইট হচ্ছে। টেক্সচারটা টাইট হওয়ার কারণে আসলে আমাদের যেই মাড়ি আছে, মাড়ি দিয়ে তখন আর ব্লাডটা বের হয় না, তার মানে মাড়িটা টাইট হয়, তখন আসলে রক্তটা বের হয় না, স্কার্বি রোগটা ভালো হয়। আর এক্ষেত্রে ভিটামিন সিটা একটা কোফ্যাক্টর হিসেবে কাজ করছে এই পাইরোলিল হাইড্রোক্সিলেজ এনজাইমের ক্ষেত্রে। এছাড়াও ভিটামিন সির আরও অনেকগুলো ফাংশন রয়েছে, যেমন আয়রন মেটাবলিজমে একটা বড় ভূমিকা রাখে ভিটামিন সি। আমরা সাধারণত যে সোর্সগুলো থেকে আয়রন পাই সেগুলো ফেরিক সোর্স থাকে, কিন্তু আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে সেটা আসলে ফেরিকটা গ্রহণ করতে পারে না, সেটাকে ফেরাস স্টেটে আসতে হয়। এই ফেরাস স্টেটে আসার ক্ষেত্রে ভিটামিন সি একটা বড় ভূমিকা, অর্থাৎ ভিটামিন সি এই ফেরিকটাকে রিডিউস করে ফেরাস নেয়, আর ফেরাসটা খুব সহজেই আমাদের ইন্টেস্টাইন গ্রহণ করতে পারে। এই জন্য আসলে যখন কচু শাক খাওয়া হয় তখন রিকমেন্ড করা হয় কচু শাকের যে আয়রনটা রয়েছে সেটা আসলে ফেরিক আয়রনের সোর্স রয়েছে, সেটাকে ফেরাস পরিণত করার জন্য আমাদের লেবু বা বিভিন্ন সোর্স থেকে ভিটামিন সি খেতে হবে, তাহলে সেটা ফেরাস হবে, তাহলে আসলে আমাদের ইন্টেস্টাইন এটি গ্রহণ করতে পারবে। এছাড়াও ইমিউন সিস্টেম সাপোর্ট করার ক্ষেত্রে, অর্থাৎ ইমিউন সিস্টেম বা অ্যান্টিঅক্সিডেন্ট বুস্ট আপ করার ক্ষেত্রে ভিটামিন সি একটা বড় ভূমিকা রাখে। স্কিনটাকে স্কিন ইলাস্টিটি বাড়ানোর জন্য এবং ড্যামেজ কমানোর জন্য ভিটামিন সি ব্যবহার করা হয় বা খাওয়ার জন্য সাজেস্ট করা হয়। এবং উন্ড হিলিং, বিশেষ করে টিস্যু রিপেয়ারের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে এই ভিটামিন সি। এবার আমরা আসি ভিটামিন সি আসলে কতটুকু প্রয়োজন। ভিটামিন সি সাধারণত 75 গ্রাম ওমেনের ক্ষেত্রে এবং 90 মিলিগ্রাম মেনের ক্ষেত্রে এটা রিকমেন্ড করা হয়। আর হিউম্যান ভিটামিন সি আসলে সিনথেসিস করতে পারে না। কেন পারে না? কারণ ভিটামিন সির যে ভিটামিন সি যে পাথওয়েটা রয়েছে অ্যানিমেলে, সে পাথওয়ে সর্বশেষ যে স্টেপটা রয়েছে সেই স্টেপের জন্য যে এনজাইমটা প্রয়োজন, অর্থাৎ অ্যাল গ্লুকোনো ওয়াই গামা ল্যাকটন অক্সিডেস, এই গ্লুকোনো ল্যাকটন অক্সিডেস অর্থাৎ জিইউএলও, এই জিনটি হিউম্যানের মডিফাইড হয়েছে, অর্থাৎ এটা সিউডোজিন, মানে এই জিনটা আসলে মিউটেন্ট হয়েছে, এই জিনটা আর অ্যাক্টিভ নেই, সে কারণে এই প্রোটিনটা সিনথেসিস করতে পারে না, অর্থাৎ এই এনজাইমটা সিনথেসিস করতে পারে না, সেজন্য হিউম্যান আসলে ভিটামিন সিটা তৈরি করতে পারে না, বাট অন্যান্য অ্যানিমেলগুলো পারে, একটু পরে সেটা দেখাচ্ছি। কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি যে প্ল্যান্টের যেই পাথওয়ের মাধ্যমে আসলে ভিটামিন সিটা তৈরি করে সেটাকে স্মিয়ারনফ হুইলার পাথওয়ে বলা হয় ভিটামিন সি তৈরি করার ক্ষেত্রে। এবং লাস্ট স্টেপে গিয়ে যে এনজাইমটা করা হয় সেটা হলো এল গ্যালাক্টোনো 1,4 ল্যাকটোন ডিহাইড্রোজিনেস, অর্থাৎ জিএলডিএইচ এনজাইমটা কাজ করে। এবং এই জিএলডিএইচ এনজাইমটা মূলত মাইটোকন্ড্রিয়াতে থাকে প্ল্যান্টের, এটা একটু মনে রাখতে হবে। আর অ্যানিমেলের ক্ষেত্রে এই গ্লুকোনো ল্যাকটোন অক্সিডেস অর্থাৎ লাস্ট যে স্টেপটা, সেটার যে এনজাইমটা সেটা মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যেই থাকে। আরেকটি বিষয় লক্ষ্য করার মতো সেটা হচ্ছে হিউম্যানের এই বাকি যেই স্টেপগুলো আসার জন্য যে এনজাইমগুলো দরকার, এই প্রত্যেকটা এনজাইমই হিউম্যান সিনথেসিস করতে পারে, শুধুমাত্র ফাইনাল স্টেপের যে এনজাইম অর্থাৎ গ্লুকোনো ল্যাকটোন অক্সিডেস, এই এনজাইমটা হিউম্যান সিনথেসিস করতে পারে না, এই জন্য হিউম্যান ভিটামিন সি সিনথেসিস করতে পারে না। কিন্তু প্ল্যান্টস সবগুলো এনজাইমই সিনথেসিস করতে পারে, এই জন্য প্ল্যান্ট ভিটামিন সি তৈরি করতে পারে। আরেকটা জিনিস আমরা পার্থক্য যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা দেখব যে অ্যানিমেল যখন ভিটামিন সিটা প্রডিউস করে তখন ফাইনাল যে প্রোডাক্টটা রয়েছে সে ফাইনাল প্রোডাক্টটা যখন মানে ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর হিসেবে অক্সিজেন থাকে,
তাই অক্সিজেনকে যখন ইলেকট্রন অ্যাকসেপ্টর করে তখন অক্সিজেনটা H2O2 প্রডিউস করে, অর্থাৎ ফাইনাল বাই প্রোডাক্ট হচ্ছে বিষাক্ত H2O2 হাইড্রোজেন পার অক্সাইড। এটা হচ্ছে হিউম্যানের ক্ষেত্রে। কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে ফাইনাল যে ইলেকট্রন অ্যাকসেপ্টর সেটা হচ্ছে সাইটোক্রোম সি। তার মানে এটি আসলে ইনার মাইটোকন্ড্রিয়াতে হয়। ইনার মাইটোকন্ড্রিয়াতে যেহেতু হয় সেখানে সাইটোক্রোম সি হচ্ছে ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর। সে কারণে প্ল্যান্টের ক্ষেত্রে বাই প্রোডাক্ট হিসেবে এই বিষাক্ত H2O2টা প্রডিউস হয় না। এটি একটি খুবই বড় একটা পার্থক্য। এবার আমরা আসি আসলে কোন কোন প্রাণী আসলে অ্যানিমেলের মধ্যে কারা আসলে ভিটামিন সি তৈরি করতে পারে। আমরা যেই কালো যে মোটা দাগগুলো দেখব এরা হচ্ছে ভিটামিন সি তৈরি করতে পারে। আর হিউম্যানের ক্ষেত্রে আসলে এই জায়গাটিতে, এই ক্ল্যাডের এই জায়গাটিতে আসলে মিউটেশনটা হয়েছে, অর্থাৎ গ্লুকোনোল্যাকটোন অক্সিডেস জিনটা এখান থেকে মিউটেন্ট হয়েছে। এবং এরপরে আর কেউ হিউম্যান, তার গরিলা সহ এরা কেউই ভিটামিন সি তৈরি করতে পারে না। এখানে শুধু গ্যালাগো এবং লিমুর এরা ভিটামিন সি তৈরি করতে পারে। পক্ষান্তরে আমরা যদি কালো যারা তারা ভিটামিন সি তৈরি করতে পারে, ডার্ক কালার কালো, এলিফ্যান্ট, ডগ, ক্যাট, কাউ, শিপ, পিগ, হর্স এরা ভিটামিন সি তৈরি করতে পারে। র্যাবিট, মাউস, রেড পারে, তারপর স্কুইরেল, গ্যালাগো, লিমুর এরাও তৈরি করতে পারে ভিটামিন সি। তার মানে মিউটেশনটা হয়েছে আসলে এই জায়গাটিতে। এই জায়গাটিতে মিউটেশন হওয়ার কারণে ভিটামিন সিটা আসলে হিউম্যান তৈরি করতে পারে না, কিন্তু অন্যান্য অ্যানিমেলগুলো তৈরি করতে পারে। শুনবার জন্য সবাইকে ধন্যবাদ।